চলো ছন্দে মাতি সবাই, ছন্দ ছাড়া জীবন নাই। চলো ছন্দে মাতি সবাই, ছন্দ ছাড়া জীবন নাই। চলো ছন্দে মাতি সবাই, ছন্দ ছাড়া জীবন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নমস্কার, আমি সুরিতা। ছন্দে ছন্দে মাতি আনন্দে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সকলেই জানি যে মাত্র দুদিন আগেই 25শে বৈশাখ চলে গেল, তাই এখন চলছে কবিপক্ষ। আর এই কবিপক্ষে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি কথায়, কবিতায়, নাটকে কিছুটা সময় আপনাদের সঙ্গে কাটাবো বলে। আজ আমরা কবির ফুলেই কবিকে পুষ্পার্ঘ্য অর্পণ করব। আর এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তারা হলেন সুস্মিতা মুখোপাধ্যায় চক্রবর্তী, বৈশাখী বিশ্বাস আর নিমগ্ন বিশ্বাস। তোমাদের সকলকে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ আমরা প্রথমে শুরু করব রবি ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের একটি গদ্য দিয়ে। গদ্যটি আমাদের শোনাবে সুস্মিতাদি। নমস্কার। লিপিকা কাব্যগ্রন্থে রথযাত্রা। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাহী শান্ত্রী, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলবো? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে, তাঁর রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিল, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। অসাধারণ। সত্যি, আমরা যদি দেবতার পায়ে সব কিছু অর্পণ করতে পারি না, তার চাইতে বড় কিছু কিন্তু আর হয় না, তাই না? আর আমার মা কি বলতেন জানো তো, যে রবি ঠাকুর তো স্থানের নয় প্রাণের। তাই সত্যিই কিন্তু রবি ঠাকুরের সব কবিতা, গান, নাটক সব কিছু যেন আমাদের প্রাণ একেবারে ছুঁয়ে যায়। মনে হয় যেন তিনি আমাদের জন্যই এই কথাগুলো লিখেছেন। আমাদের জীবনের দুঃখ, বেদনা, সুখ সব কিছুতে মনে হয় যেন
তিনি আমাদের পাশে রয়েছেন, সব কিছুতে যেন আমরা তাকে খুঁজে পাই, তাই না বলো? এই যে তুমি যে এখন কবিতাটা বলবে আমি, তাই তো? আমি কবিতার মধ্যেও কিন্তু আমরা পুরোপুরি নিজেদেরকে খুঁজে পাই, তাই না? বিশ্ব আমির মাঝে নিজের আমিটা মিলিয়ে যায়। একদম। তাহলে চলো তুমি আমি কবিতাটা আমাদের শোনাও। শ্যামলী কাব্যের অন্তর্গত আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। সত্যি অসাধারণ একটি কবিতা। এই কবিতাটি যতবার শুনি মনে হয় যেন নতুন করে আমাদের সামনে কবিতাটি আবার চলে আসে, আমাদের জীবনের সাথে কোথায় যেন মিলে যায়। তো আমরা তো এতক্ষণ কবিতা শুনলাম, তাহলে চলুন একটু অন্য কিছু শুনি। অন্য কিছু কি? আমরা এবারে চলে যাব শ্রুতি নাটকে। রবি ঠাকুর কিন্তু শুধু গান বা কবিতা লেখেননি, সেটা আমরা সকলেই জানি। তিনি অনেক উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, ছোট গল্প লিখেছেন। আজ আমরা তারই একটি উপন্যাস মালঞ্চ, সেই মালঞ্চের নাট্যরূপ শুনব। নীরু, তুমি আজ কেমন আছো? আয়ার মুখে শুনলাম তুমি আজ ওষুধ খাওনি, কিন্তু কেন?
ও বুঝেছি, সকালবেলা কাজের চাপে তাড়াতাড়ি বেরুতে হয়েছিল। আমার কিন্তু কোনো দোষ ছিল না। অত নিশ্চয় করে কি করে জানবো বলো? আমার কি আর সেই দিন আছে? দিনের কথা হিসেব করে কি লাভ বলো? তুমি তো আমার সেই তুমিই আছো। আজ আমার সকলটাতেই ভয় করে গো, জোর পাইনি যে মনে। অল্প একটু ভয় করতে ভালোই লাগে, নাকি খোঁটা দিয়ে আমাকে উস্কে দিতে চাও? হ্যাঁ, এ চাতুরি তো মেয়েদের স্বভাব সিদ্ধ। হ্যাঁ, আর ভুলে যাওয়া সে বুঝি পুরুষদের স্বভাব সিদ্ধ নয়? বলতে ফুরসত দাও কই? পোড়া বিধাতার সাপে লম্বা ফুরসত দিয়েছি যে। চাক সে কথা। জানো, অনেকদিন ধরেই একটা কথা তোমাকে বলবো ভাবছি। কি গো? রমেনের সঙ্গে সরলার বিয়ে দাও না কেন? ঘটকালি কি আমার ব্যবসা নাকি? না না, ঠাট্টা নয়, বিয়ে তো করতেই হবে। রমেনের মতো পাত্র আমরা কোথায় পাবো বলো? পাত্র আছে একদিকে, পাত্রীও আছে আরেক দিকে, কিন্তু মাঝখানে মন আছে কিনা সে খবর রাখো কি? এইখানেই মনে হয় খটকা। আসল কথা, তোমার ইচ্ছে নাই যে বিয়েটা ঘটুক। এতক্ষণে ধরেছ ঠিক। সরলা গেলে আমার বাগানের কি দশা হবে বলো তো? কি হলো নীরু, তোমার ব্যথাটা কি বেড়ে উঠলো নাকি আবার? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমার জন্য তোমাকে অত ব্যস্ত হতে হবে না। আমাদের বিয়ের পরেই ওই অর্কিড ঘরের প্রথম পত্তন। তারপর দিনে দিনে আমরা দুজনে ওটাকে সাজিয়ে তুলেছি। ওটাকে নষ্ট করতে তোমার মনে কি একটু লাগে না? কি বলছো নীরু? সরলা কি জানে ওই ফুলের বাগানের? বলো কি নীরু, সরলা জানে না? যে মেসমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি যে সরলারই জ্যাঠা মশাই। তুমি তো জানো তার বাগানেই আমার হাতে খড়ি। তিনি বলতেন সব কাজেই সরলা ছিল তার সঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ, আর তুমি ছিলে তার সঙ্গী। আর এমনই ওই মেয়ের পয় যে সেই বাগানেই তোমার মেসমশাইয়ের সর্বনাশ হয়ে গেল। আমার তো তাই খুব ভয় করে। একটা অলক্ষণে মেয়ে, মাঠের মতো কপাল, ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে চলে। মেয়ে মানুষের অত পুরুষালী বুদ্ধি ভালো নয়, ওতে সংসারের অকল্যাণ হয়। কি কথা বলছো নীরু? মেসমশাই শুধু বাগান করতেই জানতেন, কিন্তু ব্যবসা বুদ্ধি তার ছিল না। এতে সরলার দোষ কোথায়? তাহলে তুমি সরলাকে বিয়ে করলে না কেন? শোনো কথা, বিয়ের কথা কোনোদিন আমার মনেও আসেনি। মনেও আসেনি? এই বুঝি তোমার কবিত্ব? জীবনে কবিত্বের বালাই প্রথম দেখা দিল সেই দিন, যেদিন তোমাকে দেখলাম। তার আগে আমরা দুই বুনোয় মিলে দিন কাটিয়েছি বনের ছায়ায়। আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো, সরলাকে তুমি ভালোবাসতে না? নিশ্চয়ই বাস্তব। আমি কি জড় পদার্থ নাকি? জানো, একদিন সরলার মুখে ছিল উজ্জ্বল হাসি। মনে হতো যেন পাখির ওড়ার ছন্দ ছিল ওর পায়ের চলার মধ্যে। আর আজও চলেছে বুক ভরা বোঝা বয়ে বয়ে। থামো গো থামো, অনেক শুনেছি ওর কথা। আমার কাছে আর ওর কথা বলতে হবে না। কিন্তু কিন্তু সরলাকে তুমি ওই অর্কিড ঘরের কাজ দিতে পারবে না। কিন্তু এ আমি কোন নীরুকে চিনছি? এ যেন তার কথা নয়, এ যেন আর অন্য কেউ। যাক, আমি যাই। আমি থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। ওই ফর্নারির পাশে ওই জাপানি ঘরটা আছে না, আমি সেখানেই আজ থেকে থাকবো। দরকার হলে ডেকে পাঠিও। আজ চলি। যেও না, ওগো ওগো, শোনো, পায়ে পড়ি, চলে যেও না। নীরু, নীরু, তুমি এসো। আজ কতদিন পরে তুমি আমার ঘরে এলে বলো তো? অন্যায় করেছি নীরু, মাফ করতে হবে। তোমার ব্যথা কি আমি বুঝিনি? ছাড়ো ছাড়ো ওসব কথা। জানো,
রমেন ঠাকুরপোকে বলেছিলাম সরলাকে নিয়ে আজ এই ঘরে আসতে। ও এত দেরি করছে কেন? ওই তো ওরা এসে গেছে। সরলা, সরলা, এসো, ভেতরে এসো। থাক বোন, প্রণাম করতে হবে না, এসো আমার পাশে বসো। শুনছো? ওগো, আমার গয়নার বাক্স থেকে মুক্তোর মালাটা আমাকে একটু দাও না। মুক্তোর মালা? হ্যাঁ, আমার মুক্তোর মালা। এই বাক্সটা থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও তোমার মুক্তোর মালা। হ্যাঁ, দাও। জানো সরলা, একদিন ভেবেছিলাম যখন আমার চিতায় দাহ হবে তখন এই মালাটি যেন আমার গলায় থাকে, কিন্তু তার চেয়ে ভালো আমার হয়ে এই মালা তুমি গলায় পরে থাকো শেষ দিন পর্যন্ত। কেমন? ঠিক আছে, এখন তুমি যাও। হ্যাঁ গো, কাল থেকে সরলাকে দেখছি না যে বড়। সে কি, তুমি জানো না? সরকার বাহাদুর তো সরলাকে পুলি পোলান চালাও করে দিয়েছে। ও মা, সে কি কথা? জানো না বুঝি? সে যে রমেনের সঙ্গে বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিল, ওই শ্রদ্ধানন্দ পার্কের এক সভা থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। হ্যাঁ, ধরে নিয়ে গেল? যাক, তুমি এখন যাও, একটু মালিকে পাঠিয়ে দাও, বাগানের কাজটা একটু বুঝিয়ে দিই। নীরু, 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 খবর শুনেছো? ও, খবর আছে, খবর আছে। কি গো, কি হয়েছে? তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? চিঠি এসেছে, চিঠি। জেলে থানা ভাব, তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিয়েছে। কি হলো? কি হলো নীরু? তোমার শরীরটা খারাপ লাগছে নাকি? আয়া, আয়া, একবার ডাক্তারবাবুকে ডেকে আনো তো। ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, তাই নাকি? ভালোই হলো। জানো, সরলার উপর না আমি অনেক অন্যায় করেছি। তোমার পায়ে ধরে বলছি, আর কখনো অন্যায় করব না, আমাকে তুমি মাফ করো। কিন্তু তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো। তুমি যা চাও আমি সব করব, সব করব। নীরু, চেয়ে দেখো, সরলা এসেছে। এসেছে, এসেছে। প্রণাম করতে হবে না, না না না। সরলা, সরলা, আমার কাছে এসো, এসো। এই মালাটা এবার তোমায় পরিয়ে দিই। এসো বোন, এসো। পারলুম না, আমি পারলুম না। এই মালা আমি দিতে পারবো না, পারবো না। এখানে জায়গা হবে না তোর রাক্ষসী। নীরু, আমি থাকবো, থাকবো। কি বলছো নীরু? থাকবো, পালা এক্ষুনি, পালা। শান্ত হও। চলে যেতে পারো, চলে। শান্ত হও। কি হলো তোমার? পড়ে গেলে কেন? ডাক্তার, ডাক্তার, নীরু কথা বলছে না কেন? সরলা, সরলা দেখো না, নীরু কথা বলছে না। চোখ মেলো নীরু, কথা বলো। নীরু, নীরু কথা বলো। আত্মা ছাড়া আমাদের দেহ যেমন নিষ্প্রাণ,
গান হোক কিংবা নাটক, আবহ ছাড়া কিন্তু তা একেবারেই নিষ্প্রাণ। বৈশাখী আর নিমগ্ন নাটকের মধ্যে এক অদ্ভুত প্রাণের সঞ্চার করেছিল, আর আবহ দিয়ে তা আরো সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন অন্তরালে থাকা আবহ শিল্পী সমর দত্তদা। সমর দত্তদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আবহের জন্য। আমরা জানি যে আপনাদের সকলের এই নাটকটি ভীষণ ভীষণ ভালো লেগেছে, তাই না বন্ধুরা? তাহলে চলুন, এতক্ষণ তো নাটক আমরা শুনলাম, এবারে একটু চলে যাই কবিতায় সুস্মিতাদির কাছে। বলাকা কাব্যের 28 নম্বর কবিতা। পাখিরে দিয়েছ গান, গায় সেই গান, তার বেশি করে না সে দান। আমারে দিয়েছ স্বর, আমি তার বেশি করি দান, আমি গাই গান। বাতাসেরে করেছ স্বাধীন, সহজে সে ভৃত্য তব বন্ধনবিহীন। আমারে দিয়েছ যত বোঝা, তাই নিয়ে চলি পথে, কভু বাঁকা কভু সোজা। একে একে ফেলে ভার মরণে মরণে, নিয়ে যাই তোমার চরণে। একদিন রিক্ত হস্ত সেবায় স্বাধীন, বন্ধন যা দিলে মোরে, করি তারে মুক্তিতে বিলীন। পূর্ণিমারে দিলে হাসি, সুখ স্বপ্ন রসরাশি, ঢালে তাই ধরণীর করপুট সুধাই উচ্ছ্বাসী। দুঃখখানি দিলে মোর তপ্ত ভালে থুয়ে, অশ্রু জলে তারে ধুয়ে ধুয়ে, আনন্দ করিয়া তারে ফিরায়ে আনিয়া দিহাতে, দিন শেষে মিলনের রাতে। তুমি তো গড়েছ শুধু এ মাটির ধরণী তোমার, মিলাইয়া আলোকে আধার। শূন্য হাতে সে থামরে রেখে, হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে। দিয়েছ আমার পরে ভার, তোমার স্বর্গটি রচিবার। আর সকলের তুমি দাও, শুধু মোর কাছে তুমি চাও। আমি যাহা দিতে পারি আপনার প্রেমে, সিংহাসন হতে নেমে হাসি মুখে বক্ষে তুলে নাও। মোর হাতে যাহা দাও, তোমার আপন হাতে তার বেশি ফিরে তুমি পাও। বাহ, অসাধারণ। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। আমি আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 1 নম্বর কবিতা দিয়ে। এবারও একটি কবিতার লাইন বললাম, 4টে লাইন আমি শোনালাম গীতাঞ্জলি কাব্যগ্রন্থের। কারণ আমরা সকলেই জানি যে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই কবি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই তো? আপনারাও সকলেই জানেন, তাই না? আবার একবার স্মরণ করিয়ে দিলাম আপনাদের। আর দিদির কাছেও আমরা শুনবো, যেতে যেতে শুনে নেব গীতাঞ্জলি কাব্যগ্রন্থেরই একটি কবিতা। একদম গীতাঞ্জলির 2 নম্বর কবিতা। এই দিয়েই গীতাঞ্জলিকেই আমরা অবলম্বন করে বেঁচে থাকব। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন, তব মিলনেরই যোগ্য করে। আধো ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। অসাধারণ
কবিতা তুমি বললে দিদি, আমরা সকলেই জানি যে রবি ঠাকুরের গান, কবিতা, নাটক আমাদের জীবনের সঙ্গে যেন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবছর আমরা রবি ঠাকুরের 163তম জন্মজয়ন্তী পালন করছি। আজ এত বছর পরেও কবির সমস্ত কথা, গান আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। আমরা আমাদের জীবনের পথে এগিয়ে চলতে চাই এভাবেই, কবির কবিতাকে, গানকে সঙ্গী করে। আবারও কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আমাদের দেখা হবে।